হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এই টুলসগুলো সম্পর্কে দেখেছিলাম, পেন টুলস থেকে ব্রাশ টুল পর্যন্ত। এখন আমরা নিচের এই টুলসগুলো সম্পর্কে জানবো। যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি তারা এই টিউটোরিয়ালটি আসলে বুঝবেন না, তাই আপনারা আগের ভিডিওগুলো দেখুন এবং এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আজকে আমরা এই টুলসগুলো নিয়ে কাজ করব। আমি প্রথমে একটি শেপ এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এই শেপটি ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বন্ড টুলস আছে। এই টুলসটি আমাদের প্রয়োজন হবে না। এর পাশে হচ্ছে পেন বাকেট টুলস। এই পেন বাকেট টুলসটির মাধ্যমে আমরা যে কোনো একটি কালারকে আমরা এই স্থানে কালারটাকে ফিল করতে পারবো। এই টুলসটি দ্বারা আমরা শুধু কোনো একটা অবজেক্টের ফিল কালারকে চেঞ্জ করতে পারবো। যেমন ধরুন এইখানে আমি এইখান থেকে কালারটা অরেঞ্জ একটা কালার এখানে সিলেক্ট করলাম এবং আমি এই টুলসটি সিলেক্ট করার পরে আমি যদি এই মাঝখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই পুরো কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই টুলসটি দিয়ে মূলত এই কাজই করা হয়। যে কোনো একটি কালার আপনি যে কোনো জায়গা থেকে পিক করতে পারেন, যে কোনো জায়গায় এই কালারটা চয়েস করতে পারেন। এখন এই কালারটি যদি আপনি ফিল কালারের উপরে ক্লিক করেন তাহলে এই কালারটি পুরো এরিয়া জুড়ে পরিবর্তন হয়ে যাবে। এবং এর পাশে রয়েছে বটল টুলস। এই টুলসটির মাধ্যমে আমরা যে কোনো স্টকের কালারকে পরিবর্তন করতে পারবো। এই টুলসটি সিলেক্ট করার পরে এই পাশে এখানে দেখতে পাচ্ছেন এই ফিল কালারের অপশনটা এখানে হেডিং অবস্থায় আছে। এটি কাজ করবে না এই টুলস যখন সিলেক্ট করবেন। এই টুল সিলেক্ট করা অবস্থায় আপনি শুধু স্ট্রোক কালারকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আমি একটি রেড কালারটা নিয়ে নিলাম স্ট্রোকের জন্য। আমি এখন এই টুলসটা দিয়ে যদি আমরা শেপের যে কোনো একটা জায়গায় ক্লিক করি না কেন তাহলে দেখতে পারবেন স্ট্রোকের কালারটা পরিবর্তন হয়ে যাবে। এই টুলসটির মাধ্যমে আপনি যে কোনো স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারবেন। যেখানে ক্লিক করুন না কেন স্ট্রোকের কালারগুলোই পরিবর্তন হবে, অন্য কোনো কালার এই টুলসের মাধ্যমে পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে আইড্রপার টুলস। আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করি আমরা সবাই জানি আইড্রপার টুল দিয়ে কালার পিক করা যায় এবং সেই কালারটি পরবর্তীতে আমরা যে কোনো একটা অবজেক্টে ব্যবহার করতে পারি। আমি এইখানে আরেকটি শেপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরেকটি শেপ তৈরি করে নিলাম এবং এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেই, রেড করে দেই। এখন আপনি যদি চান এই ফিল কালারটা এটার মতো করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে যে কাজটা করতে পারেন এখান থেকেও আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন। যদি এখান থেকে আপনি না চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এমন একটা কালার আপনি পেয়েছেন যে কালারটা আসলে এই জায়গায় ইজিলি পাওয়া যাচ্ছে না, সেই কালারটিকে আপনি আইড্রপারের মাধ্যমে পিক করতে পারেন। আইড্রপার দিয়ে একটা ক্লিক করলেই এই কালারটা পিক হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যেখানে এই কালারটি সেট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করলে ওই কালারটি এখানে চলে আসবে। এটা দিয়ে মূলত আপনি কোনো একটা কালারকে সিলেক্ট করতে পারেন, কোনো একটি কালারের কোডগুলোকে নিতে পারেন। যেমন ধরুন এইখান থেকে এই কালারের কোডটা আমি দেখতে চাইলে এখানে ক্লিক করলাম, এইখানে কালারটা চলে আসলো এবং এইখান থেকে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এইখানে এই কালারের কোডটা চলে আসবে। এইখান থেকে এই কোডটা কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আশা করি এই টুলসটা সম্পর্কেও বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে ইরেজ করা। ইরেজার টুলসের মাধ্যমে যদি আমি এটার উপরে ড্রয়িং করি তাহলে দেখতে পাচ্ছেন যেই এরিয়ায় আমরা ড্রয়িং করছি সেটুকু মুছে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনি যে কোনো একটা অবজেক্টের যে কোনো এরিয়া ডিলিট করার জন্য ইরেজার টুলস ব্যবহার করতে পারেন। এবং ইরেজার টুলসের এইখানে বেশ কয়েকটা অপশন আছে। এখানে ইরেজার মুড আছে, এটা নর্মাল মুডে আছে। ইরেজার ফাইল যদি দেই তাহলে আমরা এই ইরেজার ফিল যেই কালার আছে সেগুলো শুধু এটা রিমুভ করবে এবং স্ট্রোকগুলো এখান থেকে রিমুভ হবে না। আমি স্ট্রোকের উপরে রিমুভ দিলেও কিন্তু স্ট্রোক রিমুভ হচ্ছে না, শুধুমাত্র ফিল কালারগুলো রিমুভ হচ্ছে। আর এখানে আরও কালার আছে ইরেজ লাইন, যদি লাইন দেন তাহলে এই ফিল কালারগুলো রিমুভ হবে না, শুধু স্ট্রোক রিমুভ হবে। যে আমি স্ট্রোকগুলোতে দিচ্ছি স্ট্রোকগুলো রিমুভ হচ্ছে, ফিলগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। তাছাড়া এখানে ইরেজার সিলেক্টেড ফাইল আছে। এইটা সিলেক্ট করার পরে আপনার যেই ফাইলটা সিলেক্ট করবেন শুধুমাত্র ওই ফাইলটাই এখান থেকে ইরেজ হবে, অন্য কোনো ফাইল ইরেজ হবে না। এগুলো সিলেক্ট করা না, তাই এগুলোতে দিলেও এগুলো ইরেজ হচ্ছে না, যেগুলো সিলেক্ট করা সেগুলো ইরেজ হচ্ছে।
এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। ইরেজার নর্মাল ইরেজার এইটাই বেশিরভাগ সময় প্রয়োজন হয়। এটা ছাড়া অন্য কোনো টুলস এখানে তেমন ব্যবহার করতে হয় না। আর এইখানে আপনার স্টাইল আছে, ব্রাশের যে ইরেজারের ব্রাশের যে স্টাইলগুলো আছে সেগুলো এখান থেকে আছে। এখান থেকে আপনার ছোট বড় করতে পারবেন, ম্যাক্সিমাম এই পর্যন্ত করতে পারবেন। আপনি যদি কিবোর্ড থেকে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে সেগুলো যদি প্রেস করেন তাহলে এটা বড় এবং ছোট হবে। এগুলোর মাধ্যমে আপনি বড় এবং ছোট করতে পারবেন। আশা করি এই টুলসগুলো সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের হোয়াইট টুলস। এই টুলসটা দিয়ে মূলত আমরা স্ট্রোককে স্টাইল করতে পারবো। এখানে একটা স্ট্রোক দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকটা এখানে নিয়ে গেলে একটা পয়েন্টার চলে আসতেছে। এখন যদি আমরা এটাকে ধরে বড় করি তাহলে স্ট্রোকটা বড় হবে, এবং যদি আমি এটাকে ছোট করি তাহলে স্ট্রোকটা ছোট হবে, এবং মাঝখান থেকেও আপনি ছোট বড় করতে পারবেন। এখানে আমি একটা লাইন টেনে এই টুলসটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লাইন টানলাম। এখন এই লাইনের স্টাইল চাইলে আমরা পরিবর্তন করতে পারি। যেমন ধরুন এইখানে মোটা আছে, আবার এইখানে চিকন আছে। এখানে যদি মোটা করতে চাই তাহলে এইখানেও মোটা করতে পারবো, এবং চিকন করতে চাইলেও আমরা চিকন করতে পারবো, এবং মাঝখানে আমরা চাইলে এটাকে অন্য ধরনের আরও অনেক স্টাইল দিতে পারবো। তো এই ধরনের স্টাইল আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে, সো ওই ক্ষেত্রে আপনি এই ধরনের স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। ইউনিক কিছু স্টাইল স্ট্রোকের এই টুলসটির মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ক্যামেরা টুলস। এই ক্যামেরা টুলস নিয়ে আমরা আলাদা একটি লেসন তৈরি করব। এরপরে হচ্ছে হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসের মাধ্যমে আপনি এই পুরো ডকুমেন্টটাকে ধরে এদিক সেদিক নিতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। আর এটার ভিতরে আরেকটা টুল আছে রোটেট টুলস। এটার মাধ্যমে আপনি এই পেজটাকে অবজেক্টটাকে রোটেট করতে পারবেন, হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো করতে পারবেন। আর এখানে হচ্ছে জুম টুলস। জুম টুলস এখানে প্লাসে সিলেক্ট করলে একটা করে ক্লিক দিলে এটা প্লাস হবে, আর এটা মাইনাস সিলেক্ট করে রাখলে এটা মাইনাস হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসের মাধ্যমেও এটা ছোট বড় করতে পারবেন, এবং কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল সামনে পিছনে নিলে ঘুরাইলেও এটা ছোট বড় হবে। আর এর নিচে আছে হচ্ছে কালার। এইখান থেকে আপনি স্টক কালারটিকে চয়েস করে নিতে পারেন, এবং এটা হচ্ছে ফিল কালার। আমরা এই টুলসগুলো প্রায় ব্যবহার করছি, আশা করি আপনি এই টুলসগুলো সম্পর্কে অলরেডি জেনে গেছেন। আর এই কালারের নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে যদি ক্লিক করেন তাহলে কালারটি ডিফল্ট ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এখানে ডিফল্ট ভাবে যে কালারগুলো থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা চলে আসবে। এবং আরেকটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোয়াইপ কালার। এখানে ক্লিক করলে কালারটি পরিবর্তন হবে, স্ট্রোকের জায়গায় ফিল চলে যাবে এবং ফিল কালারের জায়গায় স্ট্রোক চলে আসবে। শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে, ফিল কালারের জায়গায় স্ট্রোক কালার এবং স্ট্রোক কালারের জায়গায় ফিল কালার। আশা করি এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি অ্যানিমেট সিরিজের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা যায়। স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়াল পাবলিশ করব। অ্যাডোবি অ্যানিমেট সিরিজের সম্পূর্ণ ফুল কোর্স আমি এই চ্যানেলে পাবলিশ করব। আমি দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাডোবি অ্যানিমেট সিরিজের মাধ্যমে আপনি 2D অ্যানিমেশন ডিজাইন করতে পারবেন, যেমন ঠাকুমার ঝুলি। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যানিমেশন কার্টুন আপনারা দেখতে পান, গোপাল ভাঁড়, নাট বল্টু। এই ধরনের অ্যানিমেশনগুলো আপনারা তৈরি করতে পারবেন এই কোর্সটি কমপ্লিট করলে। তো এর জন্য আমাদেরকে যে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি। এই সফটওয়্যারটি আগে অ্যাডোবি ফ্ল্যাশ নামে পরিচিত ছিল, এখন এই সফটওয়্যারটি তারা আপডেট করে অ্যাডোবি অ্যানিমেট সিসিতে রূপান্তরিত করেছে। সবাই বর্তমান সময় অ্যাডোবি অ্যানিমেট সিসি এই সফটওয়্যারটি ব্যবহার করে। আমি অ্যাডোবি অ্যানিমেট সিসি 2017 ভার্সনটি ব্যবহার করছি, আপনি চাইলে আরো লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে পারেন। আমি অ্যানিমেট সিসি সফটওয়্যারটি ওপেন করে ফেলেছি। আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে ডাউনলোড দিতে পারেন এই অ্যাডোবির সফটওয়্যারটি। অ্যাডোবির সব সফটওয়্যারই আসলে প্রিমিয়াম সফটওয়্যার। আপনি চাইলে অ্যাডোবির যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ট্রায়াল ভার্সনে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং লাইফ টাইম ব্যবহার করার জন্য পরবর্তীতে কিছু কাজ করে নিতে হবে। আপনারা যদি এই সফটওয়্যারটি লাইফ টাইম ব্যবহার করতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আপনি আমার সাথে
ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সেখানে দেখিয়ে দেব। সো ইউটিউবে এটা দেখানো সম্পূর্ণ নিষেধ। কোনো প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে দেখালে আমার ভিডিওতে আসলে স্ট্রাইক চলে আসতে পারে, যার কারণে আমি আসলে এখানে দেখাতে পারছি না। এই সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা সিম্পল একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে কিছু খালি স্পেস আছে, উপরে এখানে টাইমলাইন আছে, এগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। এবং এই সাইটে দেখতে পাচ্ছেন টুল বারের অপশন আছে এবং এই সাইটে প্রপার্টিজ প্যানেলটা আছে। আপনি এইখানে আসলে উপরে আসলে দেখতে পারবেন এখানে অ্যানিমেটর, ক্লাসিক, ডিবাগ, এসেনশিয়াল অনেক ধরনের ওয়ার্ক স্পেস আছে। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ওয়ার্ক স্পেসে আপনি কাজ করতে পারেন। সম্ভবত সর্বপ্রথম এসেনশিয়াল এইটা দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে। টুলসগুলো এই দিকে থাকে, প্যানেলটা এখানে থাকে এবং যেই আপনার লেয়ার টাইমলাইনটা আছে লেয়ারগুলো এইখানে থাকে। সো আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। সো আমি এখানে এটা ক্লাসিকটাই ব্যবহার করি। আপনারা চাইলে ক্লাসিকটা ব্যবহার করতে পারেন অথবা আদার যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে সেইভাবে সাজিয়ে নেবেন। সো আমরা প্রথমে এখান থেকে মেনু, যে উপরে এই মেনু অপশনগুলো আজকে দেখব। সো মেনু অপশনগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। মেনু অপশনগুলোতে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারবেন। প্রথমে এখানে নিউ অপশন আছে। সো এটা কন্ট্রোল এন প্রেস করেও আপনি হতে পারেন। কিবোর্ড শর্টকাট, প্রত্যেকটা কিবোর্ড শর্টকাট এই যে ডাইন সাইডে এখানে দেওয়া আছে। আমরা এখানে নিউ এর উপরে ক্লিক করি। নিউ এর উপরে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এই ডকুমেন্টটি নেওয়ার জন্য আপনি এখানে অ্যাকশনের স্ক্রিপ্ট 3 এটাই রাখবেন। এখান থেকে আপনি উইডথ এবং হাইট সিলেক্ট করে দিবেন এবং এখানে পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার, পয়েন্ট অনেক কিছু আছে। সো এটা আপনি পিক্সেলে সিলেক্ট করে রাখবেন, কারণ পিক্সেলে সব জায়গায় আসলে কাউন্ট করা হয়। আপনি যদি এখানে ইঞ্চিতে দেন কোনো প্রবলেম নাই, আপনার বোঝার সুবিধাতে আপনি ইঞ্চিতে দিতেই পারেন। সো এখানে পিক্সেল দেওয়াটাই বেস্ট। তারপরে নিচে হচ্ছে ফ্রেম রেট, এখানে ডিফল্ট ভাবে 24 থাকে, 24 আমি দিয়ে দিচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের যে স্টেজ হবে স্টেজের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। এখান থেকে আপনারা অন্য কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে হোয়াইটই রেখে দিচ্ছি এবং এখানে ম্যাক ডিফল্টের উপরে যদি ক্লিক করেন তাহলে এই সাইজগুলো যেগুলো দিয়েছেন পিক্সেল এবং ফ্রেম, প্রত্যেকবার নিউতে ক্লিক করার সময় আপনার এই ডিফল্ট ভাবে এটাই আসবে। আমি এখানে নিউতে ক্লিক করলাম। এখানে যদি আমি 720 এর জায়গায় যদি আমি 800 দেই, 800 দিয়ে যদি ম্যাক ডিফল্ট করে দেই এবং এটা ক্যান্সেল করে দেই, এখন আবার যদি আমি নিউ তৈরি করতে চাই তাহলে দেখতে পারবেন এখানে 800 চলে আসছে। সো এখানে আমি 720 দিয়ে রাখবো। 720 দিয়ে আমি ম্যাক ডিফল্ট করে দেব, তাহলে প্রত্যেকবার এই 1280 পিক্সেল বাই 720 পিক্সেলের একটি ডকুমেন্ট তৈরি হবে। এখানে ম্যাক ডিফল্ট দিয়ে দেন এখানে ওকে ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে ওয়ার্ক পেজটি চলে আসছে। ওয়ার্ক পেজটি পুরোপুরি দেখা যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ বাইরে চলে যাচ্ছে। এটাকে ছোট করার জন্য কন্ট্রোলে প্রেস করতে পারেন। কন্ট্রোলে প্রেস করে মাউসের হুইলটা ঘুরাইলে ছোট বড় হবে। সামনের দিকে পিছনের দিকে নিলে এটা আপনি ছোট বড় করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস প্রেস করে আপনি এটাকে ছোট বড় করতে পারেন। আপনার যে স্টেজ, এটাকে স্টেজ বলুন কিংবা ডকুমেন্ট বলুন কিংবা ওয়ার্ক পেজ বলুন, যেটা বলুন না কেন আপনি এটা ছোট বড় করতে পারবেন এর মাধ্যমে। তারপরে হচ্ছে ওপেন। ওপেনের উপরে ক্লিক করে আপনি অ্যাডোবির অ্যানিমেট সিসের যে ফাইলগুলো আছে এফএল, এই ফাইলগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এখন যদি আমি এটা ওপেন দিই তাহলে দেখবেন এটা ওখানে ওপেন হবে। অ্যাডোবির ফাইল যখন আপনি এখান থেকে সেভ এস করবেন, সেভ এস করার পরে যেই ফাইলগুলো এখানে সেভ করবেন সেই ফাইলগুলো আপনি এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে ওপেন করতে পারবেন। আর ব্রাউজ এন্ড ব্রিজ, এটা যদি ব্রিজ ইনস্টল করা থাকে আপনার কম্পিউটারে তাহলে এটার মাধ্যমে আপনার ফাইল ইম্পোর্ট করতে পারবেন। আর ওপেন রিসেন্ট, এখানে রিসেন্ট 10টা কাজের লিস্ট থাকবে, এখান থেকে আপনি সেগুলো দেখতে পারবেন। আর ক্লোজে ক্লিক করলে আপনার এই ট্যাবটা আছে, এই ট্যাবটা ক্লোজ হয়ে যাবে এবং এর নিচে আছে ক্লোজ অল। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে যতগুলো ডকুমেন্ট থাকুক না কেন, আমি নিউ আরেকটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এই যে এখানে 2টা ডকুমেন্ট আছে, আপনি যদি এখন অল ক্লোজের উপরে ক্লিক করেন তাহলে যে দেখুন 2টা ডকুমেন্টই এখান থেকে কেটে গেছে। এটা আপনি ক্লোজ অল দিয়ে অনেকগুলো ডকুমেন্ট থাকলে আপনি একসাথে ক্লোজ করার জন্য ক্লোজ অল ক্লিক করে সবগুলো ডকুমেন্টই একসাথে ক্লোজ করে দিতে পারবেন। তারপরে সেভ এস, আশা করি আপনারা এটা সবাই জানেন। যারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ব্যবহার করেছেন কিংবা এমএস ওয়ার্ড ব্যবহার করেছেন, ঠিক সেম এটা সেভ এবং সেভ এস। সেভ হচ্ছে একটা প্রজেক্ট আপনি সেভ করেছেন, কিছুক্ষণ পর আবার নতুন কাজ করেছেন, সেভের উপরে ক্লিক করলে
সেটা সেই একই জায়গায় একই ফাইলে সেভ হবে, আর এটা সেভ এস দিলে নতুন করে আবার সেভ হবে। এটাই সেভ এস টেমপ্লেট সেভ করতে পারেন, সেভ অল, সবগুলো ডকুমেন্ট একসাথে সেভ করার জন্য আপনি সেভ অল করতে পারেন। ইম্পোর্টের ক্ষেত্রে আপনি এখানে ইম্পোর্ট স্টেজের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার ফাইল যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। জেপিজি, পিএনজি সব ধরনের ফাইলই আপনি ওপেন থেকে ওপেন করতে পারবেন। যেমন ধরুন একটা পিকচার আমি এখানে ক্লিক করলাম, ওপেনের উপর ক্লিক করলাম, এই যে একটা পিকচার এখানে ওপেন হয়ে গেছে। এটা আপনি ওপেন ইম্পোর্টের মাধ্যমে আপনি এটা ওপেন করতে পারেন। তারপরে হচ্ছে এক্সপোর্ট। আপনি কোনো কাজ করার পরে যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আপনি এখান থেকে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে আপনি সেটাকে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট কিভাবে করতে হয় যখন আমরা কাজ করব তখন আমি আপনাকে দেখিয়ে দেব যে এক্সপোর্ট কিভাবে করবেন। বেশ কিছু সেটিংস আছে এক্সপোর্টের। এক্সপোর্ট করার আগে বেশ কিছু এখান থেকে পাবলিশ সেটিংস, এগুলো কিছু সেটিংস করে নিতে হয়। অডিওগুলোকে ঠিকঠাক করে নিয়ে দেন তারপরে এখান থেকে পাবলিশ করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। তাছাড়া এখানে আর কিছু নাই, এখানে সেটিংস আছে, এক্সিট আছে, এক্সিটে ক্লিক করলে ফুল অ্যানিমেট সিজিটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তারপরে হচ্ছে এডিটে গেলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আনডু, কন্ট্রোল জেড এবং রিপিট, যেটাকে রিডু বলি আমরা ইলাস্ট্রেটরে এবং ফটোশপে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করলে সামনে যাবে এবং কন্ট্রোল জেড প্রেস করলে পিছনে যাবে। আর কাট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পাস্ট, এটা আমরা সবাই জানি, আমরা কাজের সময় আমরা এগুলো দেখব। তারপরে হচ্ছে ক্লিয়ার। আপনি যদি এখান থেকে কোনো কিছু ক্লিয়ার করতে চান, কাটতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিয়ার করে দিলে এটা এখান থেকে চলে যাবে। অথবা আপনি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ফিরিয়ে নিই, অথবা এটা সিলেক্ট করা অবস্থায় আপনি যদি ডিলিট প্রেস করেন কিবোর্ড থেকে তাহলেও এটা ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে ডুপ্লিকেট। আপনি যদি এটাকে ডুপ্লিকেট করতে চান তাহলে এখান থেকে আপনি ডুপ্লিকেট করতে পারেন। যে কোনো সিম্বল আপনি এখানে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ডুপ্লিকেটে প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা এখানে শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে, আর কন্ট্রোল এ প্রেস করলে এই সবগুলো একসাথে সিলেক্ট হবে। একসাথে সিলেক্ট করার জন্য আপনি এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল এ প্রেস করেও সবগুলো একসাথে সিলেক্ট করতে পারেন। তারপরে ডিসিলেক্ট অল। আপনার সিলেক্ট করা কোনো জিনিস থাকলে এখানে ধরুন এখানে সবগুলো সিলেক্ট করা আছে, এখান থেকে ডিসিলেক্ট করতে চাইলে আপনি ডিসিলেক্ট অলের উপরে ক্লিক করতে পারেন, অথবা সিলেক্ট করা থাকা অবস্থায় খালি জায়গায় স্পেসে ক্লিক করলেও আপনার এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনভার্ট সিলেকশন। এখানে ইনভার্ট সিলেকশনের কাজ হচ্ছে আমরা ধরুন এই দুইটা পিকচার একসাথে নেই, এখানে আমি এখন এই দুইটা পিকচার সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু আমি সিলেক্ট করি নাই। সেক্ষেত্রে আমি যদি এই দুইটাকে ডিসিলেক্ট করে এইটাকে ডিরেক্টলি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এডিট থেকে ইনভার্ট সিলেক্টের উপরে যদি ক্লিক করি এই দুইটা ডিসিলেক্ট হয়ে এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি ইনভার্ট সিলেকশনের উপর ক্লিক করে দিলাম, দেখুন যেগুলো সিলেকশন করা ছিল সেগুলো ডিসিলেক্ট হয়ে যেগুলো সিলেকশন ছিল না যেটা সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আপনি এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, তবে এটা খুব বেশি প্রয়োজন হয় না। ফাইন্ড এন্ড রিপ্লেস। আপনি কোনো কিছু ফাইন্ড করে রিপ্লেস করতে চাইলে এখান থেকে কন্ট্রোল এফ এর মাধ্যমে ফাইন্ড করে সেটা খুঁজে রিপ্লেস করতে পারেন। আর তারপরে হচ্ছে টাইমলাইন। আমরা এইখানে যখন আসবো তখন আমরা টাইমলাইন সম্পর্কে জানবো। টাইমলাইনের ফ্রেম এবং কি ফ্রেম সম্পর্কে আমরা অনেক কিছু এইখানে জানবো। এই ফ্রেমের কাজ সবকিছুই হচ্ছে এইখানে এই টাইমলাইনের ভিতরে। তাই আমরা এখানে টাইমলাইনের কাজ, আমরা টাইমলাইনে যখন কাজ করব তখনই দেখবো। আর এটা প্রেফারেন্স, এটা বিভিন্ন ধরনের সেটিংস আছে, এখান থেকে আপনি সেই সেটিংসগুলোকে কানেক্ট করতে পারেন। অটো রিকভারি, অটোমেটিকলি সেভ, কত মিনিট পর পর আপনার এই ওয়ার্কস্পেসের কাজ অটোমেটিকলি সেভ হবে সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আমি এখানে 10 মিনিট দিয়ে রাখছি, 10 মিনিট পর পর আমার এটা অটোমেটিকলি সেভ হবে। যেমন ধরুন আপনি 1 ঘন্টা একটি কাজ করলেন, 1 ঘন্টা কাজ করার পরে দেখা গেল যে আপনার কারেন্ট চলে গেল কিংবা আপনার ল্যাপটপ কম্পিউটার বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 ঘন্টার পুরো কাজটাই আপনার নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। এখানে অটো রিকভারি সেভ যদি আপনি দিয়ে রাখেন 10 মিনিট পর পর সেভ হবে। দেখা যাবে 1 ঘন্টা পর যদি কারেন্ট চলে যায়, যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনি যে 50 মিনিট কাজগুলো করেছিলেন সেগুলো থাকবে, বাকি 10 মিনিটের
কাজ সে সেভ করতে পারবে না। এটাই এখানে আমি এখানে এজন্য 10 মিনিট দিয়ে রাখছি। আপনার কম্পিউটারের কোয়ালিটি যদি মোটামুটি ভালো থাকে আপনি 10 মিনিট দিয়ে রাখতে পারেন, কারণ সেভ হওয়ার সময় কিছুটা টাইম নেয়। আর এখানে ইউজার ইন্টারফেস ডার্ক আছে, আপনি চাইলে এটা লাইট করে দিতে পারেন। লাইট করলে এখানে সবকিছু লাইট হয়ে যাবে, আর এখানে যদি ডার্কে দেন তাহলে এটা ডার্ক অবস্থায় থাকবে। আর এখানে তেমন কিছু নাই, এখানে বেশ কিছু সেটিংস আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমি এটা এখান থেকে কেটে দিলাম। আর এডিটে আমাদের এগুলো আর দেখার প্রয়োজন নাই, কিবোর্ড শর্টকাট এগুলো আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাক। আর এখানে হচ্ছে ভিউ, জুম এবং জুম ইন জুম আউট, আমি এটা আগেই বলেছি কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারেন। এটা হচ্ছে ম্যাগনিফিকেশন, এটা আপনি এইখান থেকে যে ছোট এবং বড় এটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আর এগুলো হচ্ছে প্রিভিউ মোড, পাস্ট বোর্ড, এগুলো যখন আমরা কাজ করব তখন আমরা জানবো। রুলার, গ্রেড, গাইড এগুলো খুব একটা প্রয়োজন হয় না, মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হয়, তো যখন প্রয়োজন হয় তখন আমরা এগুলো কাজের ক্ষেত্রে কাজ করার সময় আমরা দেখব। তারপরে ইনসার্ট, এই ইনসার্টে হচ্ছে নিউ সিম্বল, আপনি এখান থেকে সিম্বল তৈরি করতে পারেন। সিম্বলের ক্ষেত্রে সিম্বলটা কি, সিম্বলের ভিতরে অনেকগুলো অপশন আছে, গ্রাফিক, মুভি ক্লিপ, বাটন, এই বিষয়গুলো আমরা সিম্বল নিয়েই একটা লেকচার দেব। সিম্বলের কাজগুলো আমরা তখন জানবো, আসলে সিম্বলই আমাদের সব সময় কাজে লাগবে। আর এগুলোকেও আপনি চাইলে সিম্বল করতে পারেন। দেখুন এটা এখন প্রপার্টিসে বিটম্যাপ আছে, প্রপার্টিসটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন অথবা কন্ট্রোল F3 প্রেস করলে এই প্রপার্টিসটা এখানে খুলে যাবে। এটাকে আমরা সিম্বল করার জন্য F8 প্রেস করতে পারি কিবোর্ড থেকে। F8 প্রেস করলে এই যে সিম্বল অপশনটা চলে আসবে, কনভার্ট টু সিম্বল, এখানে গ্রাফিক, দেন এখন দেখুন এটা এখানে গ্রাফিক হয়ে গেছে। আগে ছিল বিটম্যাপ, এখন হয়ে গেছে গ্রাফিক। আগে ছিল এই যে বিটম্যাপ, পরবর্তীতে হয়ে গিয়েছিল গ্রাফিক। সো আমরা এগুলো কাজের সময় দেখব। তারপরে মোশন টুইন, ক্লাসিক টুইন, টাইমলাইন, এই টাইমলাইনের কাজ আমরা এখানে আসলে পরে দেখব। তারপরে হচ্ছে মডিফাই, মডিফাই এর ভিতরে আছে ডকুমেন্ট, ডকুমেন্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফুল ডকুমেন্টটা আছে এটার অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গায়, এটার অ্যাঙ্কর পয়েন্টটা বর্তমানে এই জায়গায় ছিল, সো আমরা এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে করে দেই। দেন আর এটার সাইজ হচ্ছে পিক্সেল। ডকুমেন্টটা আপনি পুরো ডকুমেন্টটাই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, বড় ছোট করতে পারেন। আমি এখানে আর কিছুই করছি না, যেটা আছে সেটাই থাক, কারণ আমরা নিউ থেকে আমরা ডকুমেন্টটা আমাদের ইচ্ছা মতো তৈরি করে নিয়েছি। মডিফাইয়ের ভিতরে আছে কনভার্ট টু সিম্বল, যেটা আমরা এইমাত্র দেখলাম, এবং কনভার্ট টু বিটম্যাপ, সিম্বলকেও আপনি পিকচারে কনভার্ট করতে পারেন। ব্রেকে পার্ট, এটা আমরা যখন ফটোশপ থেকে ফাইল ইম্পোর্ট করব তখন আমরা দেখব ব্রেকে পার্ট কিভাবে করতে হয়। আর তাছাড়া এখানে আপাতত দেখার মতো কিছুই নাই। তাছাড়া এখানে হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমাদের এই ফ্লিপ ভার্টিক্যাল আর হরিজন্টাল এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এটা যদি আমরা হরিজন্টাল দিই তাহলে দেখুন এটা এই দিকে তাকিয়েছিল, এটা এখন ওই দিকে তাকিয়ে আছে। এই যে এক দিক থেকে আরেক দিকে নেওয়ার জন্য আমরা হরিজন্টাল, ভার্টিক্যাল এগুলো ব্যবহার করতে পারি। এটা নিচে আছে, এটাকে যদি আমরা মডিফাই করে আমরা ট্রান্সফর্ম করে ভার্টিক্যাল দিই তাহলে দেখুন এটা নিচে উপরে চলে আসছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদেরকে এটা অনেক সময় ব্যবহার করতে হবে। অ্যালাইন, এটাও ব্যবহার করতে হবে। অ্যালাইন হচ্ছে আপনার যখন কোনো একটা ক্যারেক্টারকে অ্যালাইন করবেন তখন আপনি এটা ব্যবহার করবেন। আর গ্রুপ আশা করি গ্রুপ কাকে বলে আপনারা সবাই জানেন, যারা ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করেন গ্রুপ সম্পর্কে আশা করি সবাই জানেন। সবগুলো থেকে যদি আমরা একসাথে নাড়াচাড়া করতে চাই, একটা প্যাকেজ মনে করুন একটা প্যাকেজের ভিতরে নিতে চাই, একটা বান্ডেলের ভিতরে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করে মডিফাই থেকে গ্রুপ করে দিলে এগুলো সব তিনটা এখন একটা পিকচারে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এটার ভিতরে ঢুকে আবার এটাকে নাড়াচাড়া করতে পারবো। সো এটা হচ্ছে গ্রুপের কাজ। তারপরে হচ্ছে আনগ্রুপ, আপনি কোনো গ্রুপকে আনগ্রুপ করার জন্য এখান থেকে আনগ্রুপটা ক্লিক করলে এগুলো যে আবার আনগ্রুপ হয়ে গেছে আগের মতো। মডিফাইতে এগুলো হয়েছিল। তারপরে টেক্সট, আশা করি টেক্সট সম্পর্কে আপনারা সবাই জানেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন, স্টাইল দিতে পারবেন, অ্যালাইন দিতে পারবেন, আর অনেক কিছু করতে পারবেন। তারপরে হচ্ছে কমান্ড, এগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় না, যখন আমরা কাজ করব তখন আমরা এগুলো দেখব। তারপরে কন্ট্রোল থেকে আপনি একটি ক্যারেক্টার আপনি প্লে করতে পারবেন, অথবা ইন্টার প্লেস করলে আপনি এখানে যা যা কাজ করবেন সবকিছু প্লে হবে। কন্ট্রোল এন্টার দিয়ে আপনি টেস্ট করতে পারেন। আমরা যখন কাজ করব তখন আমাদের এগুলো প্রয়োজন পড়বে, এক এক আমরা তখন এগুলো দেখব। তারপরে হচ্ছে ডিবাগ, এগুলো এখন কোনোটাই এখানে নেই কারণ আমরা এখন কোনো কাজ করি নাই। তারপরে হচ্ছে
উইন্ডো থেকে আমরা এইখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যানেল। এখানে যে প্রপার্টিজ প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের উইন্ডো থেকেই আনা। আমরা যদি প্রপার্টিটা উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা এখানে চলে গেছে। এখন এডিট বার এটাও যদি উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এডিট বারটাও উঠে গেছে। সো আমরা এগুলো আমাদের যেগুলো প্রয়োজন দরকারি সেগুলো আমরা এখানে এগুলো ওপেন করে রাখবো। প্রপার্টিজটা আমাদের সবসময় প্রয়োজন হয়, যার কারণে আমরা এটা ওপেন রাখবো। এখান থেকে যদি কোনো কিছু চলে যায় সেগুলো আপনারা এখান থেকে এগুলো নিয়ে আসতে পারবেন। আমি যদি এখান থেকে টুলসটা উঠিয়ে দিই তাহলে দেখুন এখানে আমার টুলসটাই চলে গেছে। সো এগুলো যদি চলে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো সবকিছু আপনি এই উইন্ডো থেকে আনতে পারবেন, একটু খুঁজে খুঁজে আপনাকে আনতে হবে। আর এখান থেকে আপনার প্রত্যেকটা জিনিস এখানে সিলেক্ট করে এনে আপনি এটাকে ধরে এখানে এই ভিতরে এই জায়গাটায় রেখে দিতে পারেন। যে কোনো সময় আপনি এই জায়গায় ক্লিক করে সেই প্রপার্টিজ গুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে যেমন ধরুন অনেক কিছুই এখানে নেই, যেমন ধরুন ইনফো এটাও এখানে আছে, এখানে আপনি সবগুলোই পাবেন। এখানে সবগুলো আনা থাকলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ধরুন অ্যাকশন আপনার অনেক সময় ব্যবহার করতে হতে পারে, সো আপনি এটাকে ধরে এনে এখানে রেখে দিতে পারেন, তাহলে এইখান থেকেই আপনি অ্যাকশনটাকে ওপেন করতে পারেন। আবার এখান থেকে ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে ক্লোজের উপর ক্লিক করে দিলে এটা এখান থেকে চলে যাবে। আবার এটাকে আপনি আবার এখান থেকে এগুলো আনার জন্য উইন্ডোতে যাবেন, আবার দেন এখান থেকে ক্লিক করে প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা প্যানেল আপনি এখানে সাজিয়ে রাখতে পারবেন আপনার সুবিধা মতো। আর এই পাশে হচ্ছে টুলস, এগুলো হচ্ছে টুলস। আমরা এই টুলস গুলো দিয়েই এখানে কাজ করব। আমাদের সম্পূর্ণ কাজ হবে টুলস এর ভিতরে আর আমাদের এই টাইমলাইনের ভিতরে। আমরা অ্যানিমেশন যখন করব তখন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী টিউটোরিয়াল থেকে আমি এই টুলবারের কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আশা করি আমি এই চ্যানেলে অ্যানিমেট সিরিজের উপরে প্রত্যেকদিন একটি করে টিউটোরিয়াল পাবলিশ করব। প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আর এইখানে আমাদের ডকুমেন্টের এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আমাদের এখানে কয়টা সিন আছে আমরা সেটা দেখতে পারবো। এইখানে মাত্র একটা সিন আছে, তাই আমরা এখানে একটা সিন দেখতে পাচ্ছি। আমরা কাজ করার সময় অনেকগুলো সিন আমাদের তৈরি করতে হবে, সেই সিনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর এখানে একটা সিম্বল আছে আমাদের এখানে, আমরা এখান থেকে একটা সিম্বল তৈরি করেছিলাম, সেই সিম্বলটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা এখন সিনে চলে যাই। এখন সিম্বলের ভিতরে যদি আরো কিছু সিম্বল থাকে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে অ্যাডোবি ফ্ল্যাশের ভিতরে এই অপশনটি নাই, এটা হচ্ছে আমাদের যেই অবজেক্টের আমাদের যে ডকুমেন্টটা আছে এটার বাইরে যদি কোনো অংশ থাকে সেটা আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা বাইরের গুলো আর দেখা যাচ্ছে না, শুধু ভিতরেরটাই দেখা যাচ্ছে। আর এটা এখান থেকে যদি উঠিয়ে দেয় তাহলে এটা নিচে থেকেও দেখা যাচ্ছে, উপর থেকেও দেখা যাচ্ছে। যখন আমরা কোনো একটা ফাইল এক্সপোর্ট করব তখন আমরা এটা অন করে আমরা প্রিভিউটা দেখে তারপরে আমরা এক্সপোর্ট করব। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার টাইমলাইন যদি এদিকে সেদিকে চলে যায়, যেমন ধরুন একদম হারিয়ে গেছে আপনি এটা খুঁজেই পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে এটা আবার সেন্টার পয়েন্টে চলে আসবে। যেমন ধরুন এটা অনেক জুম হয়ে গেছে, এখন এটা অনেক নিচে চলে গেছে, আপনি এটা খুঁজেই পাচ্ছেন না, আনতেই পারছেন না, সেক্ষেত্রে আপনি এখানে একটা ক্লিক করলে এটা অটোমেটিকলি সেন্টার পয়েন্টে চলে আসবে। এই বাম সাইডের টুল বার সম্পর্কে আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। এগুলো কিন্তু এদিক সেদিক নাড়াচাড়া করা যায়, আপনার ইচ্ছা মতো আপনি এগুলোকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, যে কোনো একটা প্লেসমেন্টে সেট করে রাখতে পারেন। এটা আমি ছোট করে দিচ্ছি, আপনি এটা একদম চাপায় দিতে পারেন, আবার একটু বড় রাখতে পারেন, এরকমও রাখতে পারেন। আপনার কাজের সুবিধার্থে আপনি এগুলো সেট করে রাখবেন এবং এইখান থেকে আপনি এটা লক করে দিতে পারবেন, তাহলে আর এটা এইখান থেকে নাড়াচাড়া করবে না কাজের সময়। টাইমলাইন এটাও অনেক সময় দেখা যায় কাজের সময় ছুটে যায়, এটা এখান থেকে চলে যায়, আপনারা এখান থেকে লক করে রাখতে পারেন। এই টাইমলাইনটাকেও আপনি চাইলে এখানে উপরে এনে সেট করে দিয়ে একবারে লক করে রাখতে পারেন, তাহলে এইখান থেকে আর সে নাড়াচাড়া করবে না। যেমন ধরুন এখানে টাইমলাইনটা আমি এখানে রেখে এখন যদি আমি এটাকে লক করে দেই তাহলে এটা নাড়াচাড়া লাগলেও আর অন্য দিকে যাবে না। যদি এটা আপনি এখান থেকে আনলক করে রাখেন তাহলে দেখা যাবে অনেক সময় কাজের ক্ষেত্রে এদিক সেদিক যদি ক্লিক পড়ে তাহলে এটা ছুটে যাবে কিংবা অন্য জায়গায় চলে যেতে পারে। তবে কাজের ক্ষেত্রে এগুলা লক করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আমি এটা লক করে রাখি আর হচ্ছে টাইমলাইনটা, এই দুইটা জিনিস আমি এখানে লক করে রাখি। আমি এটাও
এখানে লক করে দিব। এটা একটু বড় করে নেই, দেন এখন আমি এটাকে লক করে নেব। এই দুইটা জিনিস আমি সবসময় লক করে রাখি, আপনারাও চাইলে লক করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটা কমেন্টে আপনারা লিখতে পারেন। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।